নমস্কার, আমি বাঘা। আর আমি গগা। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ বাঙালি ছোকরাস। বঙ্গার কম্পিউটারের ভিডিও দেওয়া হবে, এগুলোকে দেওয়া হবে, কানেক্ট করে দিচ্ছিস। এই বুঝতেই পারছো। ব্যাপারটা আজকের এপিসোডটা পুরোপুরি অন্যরকম। আগের দিনে যেমন স্টোরি মানে খবরগুলো দেখানো হয়েছিল, আজকে গল্প বলা হবে। আজকে কি নিয়ে হবে? আজকে গল্পটা আমাদের প্রথম বাইক রাইডিং কি করে শুরু হয়েছিল। বাইক রাইডিং কি করে শুরু হয়েছিল? হ্যাঁ, মানে কিরম কি হিসাবে কেন হঠাৎ করে আমরা বাইক রাইডিং এ দিয়ে গেছিলাম সেইটা নিয়ে। কিন্তু তার আগে একটা কনটেক্সট দিয়ে দেওয়া হোক সবাইকে, এটা কি এপিসোড। ঠিক আছে, নিশ্চয়ই। যারা জানো না, যারা নতুন এসছো চ্যানেলে, তাদেরকে ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং অন দিস ভিডিও। আজকে আমরা যেটা করতে চাইছি, দেখো আমাদের একটা করে ভিডিও আসবে উইকলি, যেটাতে আমরা বিভিন্ন রকম মজার স্টোরি, বিভিন্ন রকম উল্টো পাল্টা ঘটনা, ফেক স্টোরি কি রিয়েল স্টোরি কোনটা কি সেটা দেখাবো। আর সেকেন্ড এপিসোড যেটা থাকবে সেটা হচ্ছে বেস্ট অন স্টোরি। ঠিক আছে, এই এপিসোডটাতে আমরা স্টোরি বিভিন্ন ধরনের সেকেন্ড এপিসোড মানে ভুল করছে, সপ্তাহে আমরা সপ্তাহে দুটো করে আসছে। সপ্তাহে দুটো করে এপিসোড। একটা হবে হচ্ছে আমাদের যেমন হ্যাঁ। ঠিক আছে, সপ্তাহে দুটো করে তো যেহেতু দুটো আসছে দেখতেই পাবে। হ্যাঁ। এটা শুক্রবার আসবে, হ্যাঁ, তো একটা ভালোভাবে দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা 10টায়, যেটা হচ্ছে নিউজ স্টোরি। ঠিক আছে, মানে নিউজ এপিসোড, যেখানে নিউজ নিয়ে আমরা বিভিন্ন রকম মানে বিচিত্র নিউজ, বিচিত্র ধরনের বিচিত্র খবর নিয়ে, যেখানে আমরা একদম কাটি করবো। আর তারপরে এপিসোডটা হচ্ছে এই শুক্রবার দিন রাত্রিরে, মানে বিকালবেলা। শুক্রবার দিন বিকালবেলা হবে গল্প। হ্যাঁ, যেটা এখানে গল্প, এখানে কেমন ধরনের গল্প থাকবে? এখানে বিভিন্ন ধরনের ঘুরতে যাওয়ার গল্প, অনেক ধরনের এক্সপিরিয়েন্স, ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স হতে পারে, অ্যাডভেঞ্চার স্টোরি বলতে পারে। হ্যাঁ অ্যাডভেঞ্চার স্টোরি। পরবর্তীকালে যদি আমাদের কাছে অন্যান্য অপশন আছে সেই সব স্টোরি, মানে বেসিক্যালি মানে ফার্স্ট অফ অল এখন শুরু হবে আমাদের হ্যাঁ রোজ যে চ্যানেলটা আছে সেখানে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেইগুলোর উপরে এখন আমরা আলোচনা করবো, বা আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো কি ছিল সেটা জানাবো। হ্যাঁ, পরে পরেরটা কি আমরা চেষ্টা করবো আস্তে আস্তে বাইরের এলিমেন্ট আসা, মানে বাইরে বিভিন্ন মানুষ যারা ঘুরতে গেছে, বিভিন্ন জায়গাতে ঘুরতে গেছে, তাদের সেই সব গল্পগুলো নিয়ে আমরা শুরু করার তার মানে সেখানে কি শুধুমাত্র আমাদের বাইক রাইডিংয়ে থাকবে, না অন্য কিছু থাকার কথাও? অন্য কিছু থাকতে পারে, বিভিন্ন লোকের অ্যাডভেঞ্চার বিভিন্ন ধরনের। এবার এটা মানে শুধু যে এই নয় যে শুধু ঘুরতে যাওয়ার গল্প, এর মধ্যে কেউ কোথাও কাজ করতে গেছে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, বা কেউ কোথাও কিছু করতে গেছে তার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে মানে ঠিক আছে, ওই এটা বাংলা ভাষায় হচ্ছে আমাদের ওই গেলাম দেখলাম চলে এলাম, ওই এখন স্টোরি বাদ দিয়ে যেগুলো হয় সেইগুলোর ওপর বলতে গেলে, তাই তো? থেকে ওই স্টোরি, মানে স্টোরি গল্প বিভিন্ন ধরনের, মানে যে কোনো কেউ বলতে হবে, যে ধরুন গাড়ি করে ঘুরে এসেছে সেটাও বলবে। হ্যাঁ সেটাও বলবে। যদি কারো কাছে আজগুবি গল্প থাকে সেটাও বলতে পারো। তো বেসিক্যালি এই এপিসোডটা হচ্ছে চিল মাইন্ডে। ঠিক আছে, শুক্রবার দিন মানে কাজ শেষ, শনিবার থেকে ছুটি, বেসিক্যালি উইকেন্ডে তোমরা বিভিন্ন ধরনের যাতে গল্প এনজয় করতে পারো। তো আজকের এপিসোডটা এটা টার্গেট, এটা হচ্ছে বিভিন্ন ধরনের গল্প। ঠিক আছে, মানে এই এপিসোডটা হ্যাঁ মানে আমাদের উইকলি যে দুটো এপিসোড, প্রথমটা হচ্ছে স্টোরি নিউজ, তারপরটা হচ্ছে গল্প। মানে এটা হচ্ছে পুরো ঝুলি খুলে গল্প বলা। ঠিক আছে, বিভিন্ন মানুষ আসতে পারে, বিভিন্ন হতে পারে। কারো যদি মন গড়া কোনো গল্প থাকে যেটা তুমি বলতে পারো, যেটা শুনতে সবার খুব ভালো লাগে, সেটাও চলতে পারে, কোনো অসুবিধা নেই। আমার তো এখানে কোথাও লেখা নেই যে আমাকে সত্যি কথা লিখতে হবে। তবে হ্যাঁ, গল্প যদি যেমন বলা হবে তার আগে তলায় ডিসক্রিপশনের তলায়, মানে স্ক্রিনের তলায় লেখা থাকবে গল্পগুলো আদৌ সত্যি কি মিথ্যে, মানে কাল্পনিক চরিত্র, অরিজিনাল চরিত্র। গল্প ইজ গল্প, যেরকমই গল্প হোক, যেটা শুনতে ভালো লাগে, যেটা সবাই এনজয় করতে পারবে। এটা হচ্ছে একটা চিল্ড মুডে একদম রিল্যাক্সে তোমরা শুনতে পারবে, আরাম করে বসতে পারবে। ঠিক আছে, আর আজকে বেশি কথা বলবো না, আজকের আমাদের এই ভিডিও শুরু করা যাক তাহলে। আজকের এপিসোডের প্রথম মানে আমাদের 2016 সালেই, না পুরোটাই ঘিরাম করে হোক। না কোন সালে আমাদের গাড়ি নিয়ে যাওয়া শুরু হয়েছে এটা দিয়ে শুরু করতে। আমাদের গাড়ি নিয়ে ঘুরতে বেরোনো শুরু হয়েছিল 2015 সাল থেকে। 15 সাল থেকে প্রথম বেরোনো হয়েছিল। তখন তোমার কাছে একটা পালসার 200 ছিল, আমি পিছনে বসে বসে ঘুরতাম, যেটা নিয়ে আমরা প্রথম গেছিলাম এতে আজাদিন ধাওয়া, রবিবার দিন, সানডে মর্নিং রাইড। ওটা তো মর্নিং রাইড, সবাই যেত, না আমি এই ঘুরতে যাওয়ার কথা বলছি না, আমরা ওভারনাইট ঘুরতে যাওয়ার কথা। ওভারনাইটও হতে পারে, বা ডে টু ডে, কিন্তু মিনিমাম 100 কিলোমিটার 150 কিলোমিটার ওপর যাওয়া হয়েছে। তারপর আসাটা 300-350 কিলোমিটারে যাতায়াতের চিন্তা ভাবনাতে আছি। ওটা থেকে ছোটগুলো নিয়ে মানে ধরুন আজাদিন দাওয়া তো যায় দুমদাম পরে, গুগাও হুইলি মারে, এই সবগুলো তো দেখে বলে তো লাভ নেই, সবাই জানে। চেয়েছিলাম আমাদের রাইডের ফার্স্ট এই বাইক নিয়ে ঘুরবো বলে বেরোনোটা শুরু হয়েছিল আজাদিন ধাওয়া থেকে। জিনিসটা বুঝতে রাইডটা তো ওখান থেকে স্টার্ট, মানে বাইক নিয়ে বেরোচ্ছি সকালবেলা ঘুরতে যাবো বলে, সেটাও তো খুব একটা কম রাইড ছিল না, 40-80 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। তারপরেরটা আমার যতদূর মনে পড়ে ছিল না আমাদের ওই, তারপরে আমরা গেছিলাম ওই ওই পাশে কি একটা নাম রে জায়গা, চন্দ্রকেতুগড়। তারপরে গেছিলাম, আমার মনেও নেই। চন্দ্রকেতুগড় মনে নেই, তার কারণ চন্দ্রকেতুগড় আমাদের যাওয়ার ছিল, আমাদের একটা বন্ধু গ্যারেজ আছে, তা দুপুরবেলা আমাদের বেরোনোর কথা ছিল।
তা ওর গ্যারেজে সবাই বসে আছি, আর দুপুরবেলা ঠিক বেরোবো তার আগে আরেকজন গাড়ি নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে বলছে এই হয়েছে, করে দিতেই হবে, এমার্জেন্সি ব্যাপার, এই সেই করে। তার ওখানে বসে এমন অবস্থা হলো, আমরা 1.5 ঘন্টা বসলাম, 2 ঘন্টা আমরা প্রায় বসছিলাম, শীতকালের সময় ছিল, শীতকালের সময় 2 ঘন্টা বসছিলাম, 4টে বেজে গেছে। লাস্টে বললাম যে আর হবে না, যাক অবস্থা 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে এটা ঠিক করতে। তা সেই জন্য আমরা তখন বেরিয়েছিলাম শীতকালে, হাফ লোক বেরিয়েছিলাম, হাফ লোক যায়নি। যাইনি, হাফ লোক গেছিলাম। শীতকালে বাজার বিকাল 4টে বেরিয়েছি, আর মোটামুটি সেই ওখানে পৌঁছালাম যখন 6টা মতো বাজে, তখন গিয়ে ভয় সব পেয়েছিল। অন্ধকার। মানে এই জন্যই গল্পটা কিছুটা মনে নেই। কিছুটাই মনে নেই, ঠিক আছে। ঠিক আছে, ওটা বাদ দিন, ফার্স্ট আমাদের তার মানে এটা তো হচ্ছে প্রথম। আমাদের শুরুটা কিরম করে, যখন বাইক কতক্ষণ মানে কোন সময় মানুষ পায়, বিভিন্ন মানুষের বিভিন্ন সময়, ঠিক আছে। আমাদের একটা সুবিধা ছিল, বাবা বাইক কিনে দিয়েছিল তাড়াতাড়ি, তাই জন্য আমাদের কাছে তাড়াতাড়ি বাইক। গাড়ি চালানো শিখেছিলাম কোন সালে? গাড়ি চালানো শিখেছি তখন ক্লাস 3-তে পড়ি, ও তো আমি ক্লাস পড়ে 3 পড়ি। পড়ে পড়ে তখন গাড়ি চালানো শিখেছি। কিন্তু গাড়ি নিজের হাতে নিজের গাড়ি পেয়েছি তখন কলেজে পড়ি, ঠিক আছে। কলেজে পড়াকালীন যখন নিজে হাতে গাড়ি পেয়েছি, কলেজ যাতায়াত করতে হতো অনেকটা দূর, আমার কলেজ ছিল প্রায় 30 কিলোমিটার দূর, তো রেগুলার গাড়িতে যাতায়াত করা হতো। একটা রাইড আমি মানে কলেজে আগে গাড়ি নিয়ে যেতাম হ্যাঁ, না, আমি বাসে করে বাসে যেতাম। আর তোমার বাসের অপশন ছিল সিধে, বাসের অপশনাতে ওর কথা, ওই জায়গায় গাড়ি নিয়ে যাওয়াটা চাপ ছিল। আমার কলেজের এলাকা আমার কোনো তো অবস্থা মানে অপশনও ছিল না। না। প্রতিদিন বাসে করে প্রথম দিকে কলেজ যেতাম, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা মিনিমাম, একটা মিনিমাম, ঠিক আছে। সকাল 10টায় কলেজ স্টার্ট হলে 8টায় বেরোতাম, বিকেলবেলা কলেজ ছেড়ে টিউশন করে বাড়ি ফিরতে 12টা, ঠিক আছে। তো ঘুমাতে পারতাম না বলে লাস্টে বাবা বললো ঠিক আছে তোকে একটা বাইক কিনে দিচ্ছি, পুরো একটা ছোটো একটা 125cc বাইক দিয়েছিল, ঠিক আছে। প্ল্যাটিনা কিনে দেওয়ার কথা ছিল, যাই হোক আমি বলছিলাম প্ল্যাটিনা নেবো না, ডিস্ক ব্রেক ওলা বাইক। হ্যাঁ ডিস্ক, দেখ, ডিস্ক ব্রেক ওলা বাইকটা কিন্তু আমি বলেছিলাম। হ্যাঁ গাড়িটার দাম বেশি ছিল আর 2000 টাকা। তার জন্য তুই খুব রেগে গেছিলিস হ্যাঁ। তুই কেন বড় গাড়ি নিয়েছিস, আমার হ্যাঁ। ছোট গাড়ি। তা যাই হোক যা হয় বাড়িতে ভাই ভাই, তা ওটার পরে ওটা থেকে গাড়ি চালানো শুরু, রেগুলার গাড়ি চালানো শুরু। তারপরে যখন আমাদের মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা এলো, প্রথম একা একা মানে বন্ধুদের সাথে একা ঘুরতে যাওয়া শুরু। প্রথম বন্ধুর সাথে ঘুরতে যাওয়া শুরু হলো, কলেজ লাইফে একবার দীঘা, ঠিক আছে। ওটা তো কোনো জায়গায় ঠিক আছে, ওটা থেকে কোনো মানে ঘুরতে যাওয়ার ইচ্ছা, ভেতরে একটা মানে আসে না, ঘুরতে যাবো হ্যাঁ, ইচ্ছা তো আসেনি। আসেনি তখন। তারপরে যখন ঘুরতে যাওয়ার প্রথম ইচ্ছা হলো, সেটা হচ্ছে ও ঘুরতে গেল একটা ট্রেকে, না, প্রথম ঘুরতে যাওয়া হলো আমাদের 4 চাকা করে। 4 চাকা পুরুলিয়া করে, 4 চাকা নয়, 4 চাকা করে পুরুলিয়া নয়, 4 চাকা করে আমরা গেলাম এতে। একবার গেলাম হচ্ছে কেস্টোর গাড়ি করে, কেস্টোর গাড়ি নিয়ে আমরা গেলাম। হ্যাঁ কিস্টোর গাড়ি করে আমরা মন্দারমণি ট্রিপটা হেভি সুন্দর গেছিল ওইটা। তারপরে মনে আছে বিষ্ণুপুরের ট্রিপটা। বিষ্ণুপুরের ট্রিপ। আর একটা ট্রিপ আমরা করেছিলাম বকখালি, যেটা গাড়িটা দরজাটা তুলে দিল কে ধাক্কা মেরে। বকখালির ট্রিপটা ঠিক আছে শো, কিন্তু ওটার থেকে ঘুরতে যাওয়ার বাই আসেনি, কেন ট্রিপটাতে অনেক কিছু যায় যেটার জন্য ঘুরতে যাওয়ার ইচ্ছাটা একটু কমে গেছিলো আমার পার্সোনালি। বকখালি না, ওটা হচ্ছে এটা, আপনি বকখালিটা বলছো, আমি এটা বলছি না। মন্দারমণির ট্রিপটা বেশ ভালোই ছিল। মন্দারমণি বা বকখালি, বিষ্ণুপুর ট্রিপটা একটু ঘাটা ছিল, ঠিক আছে। এখন সমস্যা হয়েছিল যার জন্য বান্ধব হিসেবে বেরিয়েছিলাম, কিন্তু ঘটনা ছিল বাকিরা সব দাদা বৌদি, ঠিক আছে। হ্যাঁ, বৌদি আর বন্ধু বান্ধবের মধ্যে তো তফাৎটা একটু আলাদা হয়ে যায়, তো বেশিরভাগ সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হয়নি, যেখানে গিয়ে একটু আনন্দটা একটুখানি ম্লান হয়ে গেছিলো। যাই হোক, তারপরে হচ্ছে আমার আরসিটা নেওয়ার আরসিটা নেওয়ার পর 2016 সালের জানুয়ারি মাস না ফেব্রুয়ারি মাসে গেলে, মার্চ মাসে গেলাম। হ্যাঁ সেটা তার আগে ফার্স্ট যখন বন্ধুর সাথে ঘোরা শুরু, তোমার ফার্স্ট গেছে তুমি রুদ্রনাথ ট্রিপ করতে, রুদ্রনাথে তুমি ট্রেক করতে। ট্রেকটা আমি ওটাই তো বলছি 2016 সালের, ওটা মার্চ মাস মতো, মার্চ কি মে মাসে গেছিলাম, হ্যাঁ আমার যতদূর মনে পড়ছে। আর তারপরের মাসে তুই গেলি দার্জিলিং। তারপরে আমি পুজোর সময় গেছিলাম দার্জিলিং এ, পুজোর সময় দার্জিলিং, দুর্গা পুজো। আমি মার্চে মানে এই তো ট্যুর পার্টির সাথে গেছিলাম, ঠিক আছে। ট্যুর এবার ব্যাপারটা কিন্তু বন্ধুরা পাড়ার এ থেকে ছেড়েছিল, ট্যুর পার্টি গেছিল, তার সাথে কিছু পাড়ার বন্ধু বান্ধব সব গেছিল, ঠিক আছে। ওখানে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে ওখানে ট্রেন থেকে নেমে যাতায়াত, তখন প্রথমবার আর কি নিজে হাতে বেরোচ্ছি, তো সমস্ত খরচাগুলো বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে। তা ওখানে ধরো ট্যুর পার্টিতে তখন নিয়েছিল 5,000 টাকা নিয়েছিল, 7 দিনের ট্যুর ছিল, 5,000 টাকা নিয়েছিল। দার্জিলিং, সিকিম, গ্যাংটক, মানে সেই দার্জিলিং গ্যাংটক আর কি ঘুরিয়েছিল একটা বেশ জায়গাটা ভুলে মনে পড়ছে না, ঠিক আছে। না এতে সানরাইজ দেখতে গেছিল। হ্যাঁ এতে সামনে যেতে ওখানে অনেক গল্প, ওখানে চালের একটা গল্প আছে। ওটা তখন ওই খেপে যাওয়া থাকবে তাদের সাথে হবে, ঠিক আছে। বেশি লোক গলুও ছিল আমার সাথে। তা ওই ট্রিপটা করার পরে মোটামুটি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে যদি নিজেরা আসি, নিজেরা যদি হোটেল খুঁজে নিই, তো খরচা অনেক কম হতে পারে, ঠিক আছে। কারণ আগে ঘুরতে গেলে বাবা বলতো এই এত খরচা, ঠিক আছে, আমরা হয়তো মনে অনেক টাকা খরচা, ঘুরতে যাওয়া ওরকম করে যাবে না। তারপরে কি হলো, নিজে তখন কাজবাজ করতে শুরু করেছি, কলেজ শেষ, কাজবাজ করতে শুরু করেছি, পরে পছন্দ শুরু করেছে। ফার্স্ট ট্রিপে আমরা গেলাম, আমরা ডে ট্রিপ গেলাম, সেটা হচ্ছে 15ই আগস্ট গঙ্গনি।
মানে ওই না এটা তার মানে পুজোর আগেই যাওয়া হয়েছিল। হ্যাঁ, পুজোর আগেই যাওয়া ছিল। পুজোর মানে ফার্স্ট আমাদের বাইক ট্রিপ আপনার সিঙ্গেল ট্রিপের আগে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ট্রিপের আগে। বন্ধুদের সাথে ট্রিপে, কারণ আছে, তখন বন্ধু ওইটাতে গেছিলাম বন্ধুদের সাথে, ওই দার্জিলিং এর ট্রিপে গেছিলাম, কারণ তখন আমাদের পক্ষে 4 জন মিলে বেরোনোটা সম্ভব হচ্ছিল না, বাড়িতে বাড়ি ফাঁকা রেখে দিয়ে। তা ওই জন্য সব আলাদা আলাদা, বাবা ঘুরতে বেরোতো, ঠিক আছে, মাঝে তো আমরা হ্যাঁ আমরা পরে করতাম। থাকতাম। তা ওরকম ভাবে, ঠিক আছে, তা দাদা ঘুরে এসেছিল, ট্রেক করতে যাওয়ার আমার তখন সময় ছিল না, তখন ট্রেক আমার- করতে যাওয়ার কারণটা কিন্তু ছিল কিন্তু অন্য, হয়তো আপনার মনে নেই, আমি বলছি। চন্দ্রকেতুগড় যে যাওয়া হয়েছিল মনে আছে? হ্যাঁ পার্থর সাথে কথা হয়েছিল, মানে আমাদের যে গ্যারেজ, পার্থর সাথে কথা হয়েছে তুই যদি আমার সাথে বাইক রাইডে যাস আমি তোর সঙ্গে ট্রেকে যাব। আচ্ছা, এই এতে আমার মানে ট্রেক করা জীবনে একটা ফার্স্ট এবং লাস্ট ট্রেক ওটাই। হ্যাঁ আমার কষ্টটা খুবই হয়েছিল, সেটা অন্য ব্যাপার। ওইটাতে ট্রেকের প্রতি কোনো ইন্টারেস্ট জাগেনি, কেন অত হাঁটতে আমার একদমই ভালো লাগে না। আমি তো ওই একটাই এই করেছিলাম। ট্রেকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদি ওরা কমিয়ে নেওয়ার চিন্তা করতে হবে, যাই হোক। তা আমাদের বেসিক্যালি বাইক ট্রিপ শুরু হয়েছিল, আমরা এটা হিসাব করেছিলাম যে ডে টু ডে যদি ঘোরা হয়, মানে একটা দুটো ঘোরার পরে আমরা দেখেছিলাম ডে টু ডে যদি ঘোরা হয়, পার ডে 700 টাকার মধ্যে বাইকে গেলে তেল খরচা মিলিয়ে, যদি গাড়িতে দুজন এটা থাকে, আজকে না তো 2016 সালে 2016 সালে কথা তখন বলেছি। তেলের দামও কম ছিল, হ্যাঁ, অ্যাকোমোডেশন খাওয়ার দাম অনেক সবকিছু কম কিছু ছিল। কমছে তখন। তখন ইভেন আমাদের ঘর মানে যদি নাইট স্টে হতো 1000 টাকা ম্যাক্সিমাম যেত। আর ওই তো বলছি, ডে টু ডে ট্রিপে 750 টাকা, আর নাইট ট্রিপ হলে 1000 টাকা। 1000 টাকা ম্যাক্স। ঠিক আছে, এটা ছিল ম্যাক্সিমাম খরচা। তাও নাইট ট্রিপের মধ্যে যেদিনকে বেরোচ্ছ সেদিন, পরদিন সকালে ব্রেকফাস্ট করে বলছি 1000 টাকাটা। হ্যাঁ, মানে কেন? পুরো কারণ যখন আমরা তারপরে ফার্স্ট টাইম নাইট ট্রিপ একটা হয়েছিল, সেটা হচ্ছে বেথুয়া ডাওরি। ঠিক আছে, যেটা শীতকালে। যা দেখেছিলাম, এখন বেথুয়া ডাওরি পুরোই আলাদা, ঘুরতে যাওয়া স্যার মাঝে চোখে যখন পড়ে। গঙ্গনিরা এখন অবস্থা দেখেছেন? হ্যাঁ, আমাদের মনে আছে গঙ্গনির ওটা নিয়ে বেশি ভিডিওটা, ওটা নিয়ে বেশি কথা গঙ্গনির বলতে কেন? ভিডিওটার ওটা তো কথা বলবো গঙ্গনির ভিডিওটা এখন কত ভিউ হয়েছে দেখেছেন? না, 36,000 নাকি লোক দেখেছে এটা। হ্যাঁ, কিন্তু কিছুই ছিল না ওতে, তাই এবার তখন রাস্তা দেখানো হয়েছে। তখন আমরা জানলাম না, আলমাটি ঠিক আছে, কিরম করে মানে আর কি। ক্যামেরাটা রয়েছে, চালিয়ে হ্যাঁ, দিয়েছিলাম এই তখন আর আমাদের কাছে বেসিক্যালি একটা এসজে ক্যাম ছিল, এসজে ক্যামটা নিয়ে আমার চালিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এসজে ক্যামটাও কেনার রিজন ওটাই, দাদা আরসি কিনেছিল, এ ঘুরতে না যাবে। আরসি কেনার পরেই এসজে ক্যাম কেনা হয়েছিল, আরসি কেনার আগে নয়। সেখানে পরে আরসি কেনার পরে কেনা হয়েছিল। তখন আমার যারা পালসার ছিল 150, হ্যাঁ ঠিক আছে। তো বেসিক্যালি আমি জীবনে দুটো নতুন গাড়ি কিনেছি, দুটোই। ওই ফার্স্টের ফার্স্টেরটা এক্সিটটা, আর এখন একটা কেটিএমটা, বাদ দিয়ে সবই সেকেন্ড হ্যান্ড। আর আমি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো কি গাড়ি প্রেফার করো, আমি অলওয়েজ সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রেফার করি। তারও কিছু একটা লজিক অ্যান্ড রিজনস আছে, সেটা লজিক গুলো তুই বলতে পারিস ভালোভাবে। একটা বড় লজিক হচ্ছে তো যখন তখন চেঞ্জ করা যায়, কোনো যখন তখন চেঞ্জের বাউন্ডারি থাকে না। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে, একটা নতুন গাড়ি কিনতে গেলে তোমাকে ইদার পুরো গাড়ির দাম রাখতে হবে, আদারওয়াইজ তোমাকে ইএমআই টানতে হবে মাসে মাসে। 3 বছর তো টেনেই ফেলতে হচ্ছে, 3 বছর। 2 বছর থেকে 3 বছর টাকা সেই সব। আর এখন যদি তুমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হয়, তোমার হাতে এককালীন টাকাটা হয়তো যেটা তুমি ডাউন পেমেন্ট করো তার থেকে বেশি টাকা লাগবে, কিন্তু তোমাকে আর কিন্তু ইএমআই টানতে হবে না। প্লাস যদি তোমার গাড়িটা চালিয়ে না ভালো লাগে, বা গাড়িটা তোমার স্যুট না, এটা অনেকে কেউ বিশ্বাস করে না, আমি এটা খুব অনেস্টলি বিশ্বাস করি, যেটা হচ্ছে গাড়ি স্যুট হওয়া দরকার। সব গাড়ি সবার স্যুট হয় না। শুট হওয়ার থেকে বড় কথা কমফোর্টেবল কিনা। কমফোর্টে দেখো, ওইটা তো কম। না দেখ, তুই একটা বাইক কিনে নিলি, সেটা তুই কমফোর্টেবল ফিল করছিস। যেমন ধর আমাদের যে অ্যাডভেঞ্চারটা বাইকটা আছে, সবার পক্ষে সুবিধাজনক নয়, পাবে না। না, এবার আমার যেমন চালিয়ে পোষায় না, ওর যে টিউনিং সিস্টেমটা কেটিএম এর আমার সত্যি ভালো লাগে না। হ্যাঁ। তো বেসিক্যালি ওটা একটা ব্যাপার আছে, সবার সমস্ত কিন্তু এই জিনিসটার পর তুই চেঞ্জ করতে পারবে না, যেহেতু তোকে ইএমআই টানতে হচ্ছে। ইএমআই রয়েছে। এবার আমি তুই যখন নতুন গাড়িটা আমি ভেবেছিলাম বেচে দেবো, দেখছি কিরম দাম দেয়। যখন দেখছি আমার গাড়িটা কিনেছি যে টাকাতে, আর গাড়িটা 2 মাস বাদে আমি দেখছি ওই গাড়ি বিক্রি হচ্ছে 3 মাসের পুরনো, সেই গাড়িটার দাম দিচ্ছে তার হাফ। তো বেসিক্যালি লোক 50%-এ কিনবে, তো তুমি তখন চাইলেও তুমি ছাড়তে পারবে না। এই জন্য আমি সবসময় প্রেফার করি এটা গো ফর এ সেকেন্ড হ্যান্ড ওয়ান। সেকেন্ড হ্যান্ড মানে একটা যেমন সুবিধা আছে, কনস আছে। ওর কাছে যেমন কনসও আছে। এবার গাড়িটা যদি একটু গাড়ি সম্বন্ধে আইডিয়া থাকে, সে কিনতে পারে, সুবিধা হবে। কারণ নাহলে ইঞ্জিনের কি কন্ডিশন, এই মনে আছে আমার হিমালয়ানটা কেনার সময় মনে পড়ে, হ্যাঁ, গাড়ি এসে ছেকাস গাড়ি, হ্যাঁ, কিন্তু মাঝখান দিয়ে ঝালাই করা ছিল, ইঞ্জিন পুরো খোলা ছিল। ইঞ্জিনে করা। ব্যাপারটা হচ্ছে এগুলো ওটাই। জানতে হবে, একটু গাড়ি দেখে নিতে হয়। যদি তোমরা গাড়ি নিয়ে ঘুরতে চাও, মোটরসাইকেল নিয়ে যারা ঘোরা শুরু করতে চাও, এখন তো অনেকেই মোটরসাইকেল নিয়ে করে, সবাই সব কিছু জানে, এটার বলার কোনো দরকার নেই। তবুও যদি কারো শোনার ইচ্ছা হয়, জানার ইচ্ছা, একটা জিনিস বলতে পারি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারো, কোনো সমস্যা নেই।
সেকেন্ড গাড়ি যখন কিনবে, যদি তোমার কোনো আইডিয়া থাকে গাড়ি সম্পর্কে, ওয়েল অ্যান্ড গুড। যদি না থাকে, যার আছে তাকে নিয়ে যাও। গাড়ির সম্বন্ধে আইডিয়া বলতে এই নয় যে গাড়ি কিনেছে ঘুরতে চলে গেছে তার তো idea গাড়ি আইডিয়া যে অনেকদিন ধরে গাড়ি চাপছে, বিভিন্ন রকমের গাড়ি চেপেছে। তার থেকে বড় কথা ইঞ্জিন সম্বন্ধে একটু জ্ঞান আছে, যে ইঞ্জিনটা আদৌ কন্ডিশনে রয়েছে কিনা, বা ইঞ্জিন সম্বন্ধে জ্ঞান তো পেতে, আওয়াজটা শুনে বুঝতে পারে যাতে হ্যাঁ অ্যাটলিস্ট বুঝতে এইটা পারে যে বুঝতে দরকার। কোনো একটা খটকা লাগছে। বা ধরো এমন কারোকে নিয়ে, ধরো তুমি একটা গাড়ি দেখেছো, এনফিল্ডের ধরো একটা গাড়ি দেখেছো, ধরো রয়্যাল এনফিল্ড ক্লাসিক দেখেছো। যদি তোমার চেনাশোনা কারো ক্লাসিক থাকে, চেনো, বন্ধুর বন্ধু হয় কি তা বন্ধুর বন্ধুর বন্ধু হয়, ক্লাসিক আছে, তো তাকে অ্যাপ্রোচ করো যে একটা আমি ক্লাসিক দেখেছি, একটু চল আমার সাথে দেখে নে। তুই তোর গাড়িটার সঙ্গে এই গাড়িটা হ্যাঁ, ফিলটা কি compare চেঞ্জ করে হচ্ছে না, না। ঠিক আছে, ঠিকঠাক লাগছে কিনা। তো বেসিক্যালি এইটা নিতে পারো। তাতে কি হবে, তুমি বুঝতে পারো যে তুমি গাড়িটা যেটা কিনতেছো সেটা তোমার আদৌ ফিজিবল কেনা দরকার কি কেনা দরকার না। যেমন ওর হিমালয়ানটার কথা বলে প্রথম এ করা দেখেই সবকটা যাতা ছিল। Total আমরা ওই হিমালয়ানটা কেনার আগে আমরা 3টে ডমিনার দেখেছিলাম। হ্যাঁ, তিনটেরই অবস্থা খারাপ ছিল। 3টে ডমিনার ছিল, একটা সিভিআর ছিল, সিভিআর দেখিনি ওটাতে। আর লাল রঙের সেই সিভিআরটা, না, ওটা ওই সময় ওটা দেখিনি। এই সিভিআরটার সময় না, না। ওটা আমার সিভিআর কেনার সময় দেখেছিলাম। হ্যাঁ, 3টে মনে হয় হিমালয়ান দেখেছিলাম আমরা, 3টে না 4টে, হিমালয়ান দেখেছিলাম, 4টে হিমালয়ান দেখেছিলাম। দুটো সিভিআর, দুটো ডমিনার দেখেছি, 3টে ডমিনার, তিনটে ডমিনার দেখেছি। তিনটে ডমিনারই একদম পুরো ধজা ছিল, মানে ধজা গাড়িটাকে নষ্ট করেছে, মানে হ্যাঁ। চালিয়ে খালি একটা অনেকে জিনিস আছে, দেখবে গাড়ি নতুন কেনে, গাড়ি 3 বছর চাপার পরে বেচে দেয়। গাড়িটা হবে, কিছু রাখে না। অনেকে হবে যে ঠিক আছে ভাই টাইম টু টাইম গাড়ি চেঞ্জ করে, ওরা শুধু গাড়িটা চেঞ্জই করে, ওরা গাড়িটার কিছু চেঞ্জ করে না। মানে মানে হচ্ছে 3 বছর যে মেনটেনেন্স হয় এগুলো অনেকেই কন্ট্রোল করে না, হ্যাঁ। মেনটেনেন্স করে আর না। অনেকে গাড়ি কেনে ঘুরতে যাওয়ার জন্য, গাড়ি কিনে নেয়, ঠিক আছে, ফার্স্টে হবে ঘুরতে যাবো, একটা গাড়ি কিনে নিই, চলো একটা নতুন গাড়ি কিনে নিলো, নিয়ে ঘুরতে চলে গেল। তারপরে সে বলে যে হ্যাঁ গাড়িতে এত খরচা, গাড়িতে এই খরচা, গাড়িতে ওই খরচা। একটা বড় গাড়ি কিনছো, একটা 4 হুইলারের থেকে একটা মোটর সাইকেলের খরচা অবভিয়াসলি বেশি সবসময়। যারা আইডিয়া করে না তাদেরকে আমি করিয়ে দিচ্ছি, একটা 4 হুইলার সার্ভিস কিন্তু 2000 কিলোমিটার ইন্টারভ্যালে নয়, যেটা কিন্তু 10,000 হ্যাঁ। কিলোমিটার ইন্টারভ্যালে হয়। একটু খরচা কেমন একবারে- খরচা হবে তার উপর নির্ভর করে গাড়ির দামে পার্সের যদি উপর। মারুতি গাড়ি 6-6.5 টাকা খরচাতে তোমার কিন্তু প্রত্যেকটা সার্ভিস হ্যাঁ। মিটে যাবে। এবার তুমি পার্স না চেঞ্জ করতে হ্যাঁ, হলো কিছু। পার্টস যদি তুমি চালাতে পারো ঠিকঠাক, পার্টস তো ভাঙা চোরা চালাতে পার্টসের যায় না খুব একটা বেশি, ফিল্টার চেঞ্জ করতে হয় ম্যাক্স টু ম্যাক্স, করে তোমার চালানোর দোষে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি ঠিকঠাক চালাও, তোমার ম্যাক্সিমাম একটা 4 হুইলারেতে ওই তেলের খরচা আর লেবার কস্টিং ম্যাক্স টু ম্যাক্স, তাছাড়া কিছু খরচা নেই। একটা 4 হুইলার 6 মাস ছাড়া তুমি যদি কাজ করো এনাফ। কেন এক বছর গাড়ি বছরে- চলে বছরে একবার। বছরে একবার সার্ভিস বছরে একবার। হয়ে যায়। এইখানে কিন্তু একটা 2 হুইলারকে তোমাকে বছরে মিনিমাম 2বার সার্ভিস করতে হবে। বছরে 2বার বা কিলোমিটার হিসাবে 4 থেকে 5,000 কিলোমিটার মধ্যে করতেই হবে, কিছু করার নেই। 2000টা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, স্ট্যান্ডার্ডাইজ নয় এখন মোবিলটার জন্য। যেহেতু দামি মোবাইল না হলো মোবিলটা যেহেতু এখন ভালো হয়ে গেছে, আগে যেমন ছিল কি 1,000-1,200-তে তুই যখন কলেজ যেতিস, মনে কর 1,000-1,200 কিলোমিটার অন্তর অন্তর না 2000 চেঞ্জ করতাম। প্রথম দিকে। তারপর তো সিনথেটিক বেরোলো, তার আগে যেমন ক্যাস্ট্রলের এমনি মালটা ক্যাস্ট্রোটা 2000 চলতো, 2,000 চলতো না, ক্যাস্ট্রল 1500-র মধ্যে চেঞ্জ। সিনথেটিক গুলো 6000 চলতো। নর্মাল গুলো 2,000 না 1500 থেকে 2000-এর হ্যাঁ, মধ্যে করতে হতো। বল তো 2000 এর মধ্যে চেঞ্জ হতো, 1800-1900 থেকে চেঞ্জ করতাম। তো বেসিক্যালি 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর সার্ভিস করতে হতো তোকে। ওটাতে একটা ব্যাপার ছিল, ওখানে কি হতো, পার ডে 100 কিলোমিটার চলে চলে। ওটাতে কি হতো, ওই সময় মোবাইলে কি হতো, ওই সময় একটা ব্যাপার ছিল, তুমি একটা ছোটো গাড়ি যখন চাপবে 100-125 সিসি, তেল খরচা কম, মেনটেন্যান্স খরচা কম, অত তাড়াতাড়ি চাকা খারাপ হয় না ওর, না চেন খারাপ হয় না ওর, যেহেতু পাওয়ারটা কম। আচ্ছা, ফিল্টার অত খারাপ হয় না, স্পঞ্জের ফিল্টার থেকে ধুয়ে দেওয়া যায়। অয়েল দিয়ে বেসিক্যালি তোমার মোবিলের জন্য তুমি লোকাল মোবিল লাগাও, নর্মাল নন সিনথেটিক যে মোবিলগুলো সেইগুলো লাগাও, তো তখন 180 টাকা 90 টাকা করে পড়তো। হ্যাঁ, ঠিক আছে। ওই তো 15 এখন মনে হয় দাম পড়ে 240 থেকে 1800-র মধ্যে সাধারণত চেঞ্জ করে ফেলা হয়। হ্যাঁ, তখন 300-350 টাকা খরচা পড়তো সব মিলিয়ে গাড়ি পেড়ি। 350-400 টাকার মধ্যে হয়ে যেত হ্যাঁ, কমপ্লিট সার্ভিস। আর এখন করতে গেলে সেটা মিনিমাম 600-650 টাকা, হুম। তার নিচে হবে না। যারা রেগুলার এই ডেলিভারি কাছে তাদের বাদ দাও, আমি বলছি ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার জন্য তুমি চাইবে সবসময় একটুখানি বড় গাড়ি, একটুখানি বড় সবাই প্রায় 300, 350, 400 সিসি গাড়ি কিনছে। গাড়ি কিনছে। এবার 350-400 সিসি গাড়ি কেনা মানে তোমাকে 350-400 সিসি গাড়ি খরচাটা মাথায় নিয়ে কিনতে হবে। হাতি পুষলে হাতি হাতি তো দিতে বলা, হবে। হাতি বলাটা ভুল, হাতি বললে অনেকে রয়্যাল এনফিল্ড লেখা না আমি হাতি মানে হচ্ছে বড় গাড়ি, তার খিদে বেশি, এই জন্যই বলছি হাতি পুষলে হাতির খাবার ব্যবস্থা করতে হবে, তোমার। এটা মনে রাখতেই হবে। তুমি যদি চাও তোমার কাছে একটা গাড়ি থাকবে যেটা হচ্ছে বেশ সুন্দর পাওয়ার দেবে তোমাকে, পাহাড়ে উঠবে স্মুথ উঠবে গাড়ি, ঠিক আছে, হাইওয়েতে হেভি গাড়ি টানবে, তা তোমাকে এটাও মাথায় রাখতে হয় গাড়িটা যখন নিয়ে সার্ভিস সেন্টারে ঢোকাবে, গাড়িটাও তোমার থেকে 5-6 হাজার টাকা টানবে, সার্ভিস সেন্টার তোমাকে বিল করবে।
তুমি একটা ফুল সিনথেটিক মোবাইল ঢালবে, তার একটা বিল ঢুকবে, ঠিক আছে। সে তো কিছু আচ্ছা। নেই না, এটা তো 10,000 যেহেতু তোমার রাখতে দুটো হবে। করে টায়ার ফেলে দিতে হবে। 10,000 না হোক, 10,000 ফেললেছেন কোথায়? জবরদস্তি না চালালে 10,000 ফেলতে হয়। যদি আইডিয়ালি তুমি চেঞ্জ করো 10,000 চেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ। চেঞ্জ পকেট 12-13 মধ্যে বলা হয়। হবে। তো বেসিক্যালি তুমি যদি এবার ভাবো যে গাড়িটাতে আমার প্রচুর, তুমি বছর 4টে করে যে ট্রিপ করো এবারে, তাহলে 4টে ট্রিপ মানে 2,000 কিলোমিটার করে চাখানা হয়ে গেল। 8,000 কিলোমিটার মিনিমাম তোমার একটা করে টায়ার, চেঞ্জ পকেট হ্যাঁ চাপে। যাচ্ছেই। কারণ তুমি যখন বাইরে যাচ্ছ তখন তোমায় কিন্তু এটা মাথায় রেখে বাইরে যেতে হবে যে তোমার গাড়িটা টপ নচ কন্ডিশনে নিয়ে যাচ্ছ। আর তুমি তোমার এরিয়ায় যখন আছো, গাড়ি কিছু খারাপ হলো বন্ধুকে ফোন করে ডেকে নিতে পারে, বাইরে কিন্তু ভাই আয় একটুখানি ঠেলে দে ভাই। হ্যাঁ বাইরে তো ওটা পারবে না। তখন তুমি একটা অন্য জায়গায় আছো। এবার বাইরে গিয়ে একটা ব্যাপার হচ্ছে, বাইরে গিয়ে তুমি ধরো কোনো জায়গায় কোনো কিছু হলো, তুমি ফেঁসে গেলে গাড়িতে, তখন কিন্তু যে সে যেমন ইচ্ছা চার্জেস নিতে পারে। অনেকে বলে আমাদের এখানে লোক অনেক হেল্পফুল হয়, হ্যাঁ আমাদের এখানে ইন্ডিয়াতে লোক অনেক হেল্পফুল, সব কিছু ভালো, কিন্তু যদি দেখে কেউ বাস খেয়েছে, যেটা আমাদের এতে হয়েছিল, মানে সেই দার্জে হ্যাঁ বাংলা টিপে হয়েছিল। হয়েছিল, ঠিক আছে। একটা ঝালাই করতে নিয়েছিল 250 টাকা বলেছিল, না কাটিং করতে কেটে দিয়ে কেটে দেবে বলে একটা গিয়ার লিভার নিয়ে গেছি, ইয়ারলি মানে গিয়ার লিভারটা ভেঙে গেছিল। আরসির গিয়ার লিভার ভেঙেছিল, সেটা লাগানো হচ্ছিল। আমাদের যে গ্যারেজওয়ালাটা ছিল, খুব গ্যারেজওয়ালাটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ ও আমাদেরকে হিসাব করে দেখে বলে দিল, একটা ওই এর ডিসকভারের গিয়ার লিভার দিয়েছিল, বললো পিছনটা কেটে আনা, আমি ব্যবস্থা করে লাগিয়ে দেবো, অ্যাটলিস্ট গিয়ারটা চেঞ্জ করতে পারবে, কষ্ট হবে কিন্তু চেঞ্জ হ্যাঁ। করতে পারবে। ওই কাটার জন্য 200 টাকা চেয়েছিল। হ্যাঁ। মানে খালি জাস্ট এই তো নবটা থাকে, এই পাশে একটা ডাটি সামনেটা, আর পেছনে যে পেছনটা ফেলার জন্য যেটা থাকে, ওইটুকু কাটার জন্য চেয়েছিল 200 টাকা। ঠিক আছে, শেষ পর্যন্ত 50 টাকায় দেওয়া হয়েছিল। এটা 300 টাকা চেয়েছিল। তার সাথে তাকে বলছি ঠিক আছে তুমি কাটো না আগে, তারপর দেখছি। কাটার পরে তাকে বলছে 300 চাই। কিসের 300? বলছে এটা কাটার জন্য। কতক্ষণে কেটেছো? বলছে কেন কতক্ষণে কেটেছে? তো ঠেকালে কেটে গেল। বলে তাতে কি হয়েছে? দেবো না 300 টাকা, তুমি ওটা রেখে দাও। বললে আমরা চলে আসছি। সে লাস্টে বলছে নিয়ে যাও, ওই 50 টাকা দাও বলে এরকম করে করেছিলাম। কিছু করার নেই। যে ওটা কারণ বৃষ্টিতে সেবারে প্রচন্ড বৃষ্টি, যে কোনো সময় পড়ে গেছিলাম। যদি বিপদে পড়ো তাহলে কিন্তু লোক কিন্তু কামড়ে বসবে। যদি তোমার না সব কিছু ক্ষেত্রে হয় না, যেমন কিছু কিছু আমার- ক্ষেত্রে লোককে বিনা পয়সাতেই হেল্প করে দেয়। যেমন আমার ওই এতে অরুণাচল ট্রিপে হয়েছিল। পুরো ট্রিপে আমাকে মানে অরুণাচল মানে আসাম থেকে বেরিয়েছি, রোজ আমাকে দুটো জায়গাতে হাওয়া দিতে হয়েছে। আবার আসামে নেমে এসেছি, কোনো জায়গাতে হাওয়া দিতে হয়নি। মাঝখানে একজন মানে এত সমস্যা হচ্ছিল, একটা ওই তাওয়াংয়ের আগেটা একটা ছিল, গ্যারেজ ছিল, গ্যাসের এই হাওয়া দেওয়ার দোকান। তাকে বললাম দাদা একটু চেক করে দাও কোথা থেকে হাওয়া বেরোচ্ছে। পুরো চাকা চেক করেছিল, একটা টাকাও নেয়নি। বলছে হাওয়া কিন্তু বেরোচ্ছে না, খালি হাওয়া দেওয়ার জন্য 5 টাকা নিয়েছিল তখন। তো এটা লাক না? লাখ কখন বাস কি কে ভাগ্যে লাখ পাবেন সেটা কোনো গ্যারেন্টি নেই না। তো কে তাই কি জন্য আমাদের চলে গাড়ি টপ নচ রাখতে হবে। গাড়ি টপ নচ রাখতে হবে, তোমায় খরচা করতে হবে। তোমার কাছে এক্সট্রা কিছু স্পেয়ার্স রাখতে হবে, যেমন ক্লাচ কেবিল, এক্সেলেটর কেবিল, ঠিক আছে। রাখতে হয়, না রাখলেও চলে। এখন যেহেতু অনেক এখন অনলাইন হয়ে গেছে, যে দোকান হয়েছে সব এখন ঠিক আছে, তাও প্রচুর লোক যেহেতু যাচ্ছে, কিন্তু যেজন্য তাও দোকান বেড়ে গেছে। খারাপ নয়, ঠিক আছে। ডিপেন্ড করো সবসময় সবারই জিনিস যদি সিঙ্গেল এতে যায়, হ্যাঁ সিঙ্গেল যা যদি কেউ নেই সাথে, দুটো বাইক থাকে তাহলে না থাকলে ওই যে আমরা যেমন ওই সাইলেন্সারে পা দিয়ে ঠেলে দেওয়ার ব্যবস্থাটা একটু, নাহলে এই জিনিসটা শিখে রাখতে হয়। হাঁটুটা যন্ত্রণা হয় প্রচুর। তো আর যে গাড়িটা বন্ধ হয়েছে সামনে, পিছনে গাড়িটা সাইলেন্সারে পা দাও, ঠেলে ঠেলে নিয়ে চলে যাও। এইভাবে আমরাও মানে একটা সেই বন্ধুর গাড়ি খারাপ হয়েছিল, নিয়ে আনতে হয়েছিল, প্রায় 15-20 কিলোমিটার এনেছিলাম। মানা যায় ওটা, চেষ্টা করবে বাড়ি এখানে অন্তত প্র্যাকটিস করে নিতে, ওখানে গিয়ে শুরু করতে মানে একবার শিখে নিতে। বলবো ওই জিনিসটাতে যাতে পড়তেই না হয় আগে, তো সেই জিনিসটা এবার দেখ তুই একটা জিনিসও ভুল করছিস। যদি ধর আমি ক্লাচ কেবিল নিয়ে গেলাম, ক্লাচ কেবিল লাগানোটা জানলাম না, তাহলে কি হবে? ক্লাচ কেবিল লাগানোটা খুব একটা বড় চাপের জিনিস না। ক্লাচ কেবিল লাগানো কি সমস্যা যে না কেউ জিনিসটা হ্যাঁ, ওটাই যদি বলছি। তুমি এতটাই অজ্ঞ হও, তুমি জানো না কি করে ক্লাচ কেবিল বন্ধু আছে ভাই, করবে, ঠেলতে হবে, একটু ধরে রেখে দিয়ে এটা ঠেলে দিতে পারবে। যদি তুমি নিয়ে গেছো সোলো আছো ক্লাসে, ইউটিউব রয়েছে, গিয়ে সার্চ করো। সবার ফোন এখন ইন্টারনেট রয়েছে। এবার তুমি যদি আবার বলো তো আমি লাদাখের মাঝখানে ফেসে গিয়ে হয়েছে, তাহলে ভাই ওখানে অনেক লোক যাতায়াত করে, গাড়ি পেয়ে যাবে। হেল্প চেয়ে না। আমাদের এই দেশে খুব কম জায়গায় আছে যেখানে লোক পাবে না। আমরা যখন প্রথম দিকে যেতাম তখন বাইক আর পেতাম না, মানে তখন লোক বাইক নিয়ে এসছো এত দূর, হ্যাঁ এই প্রশ্নটা ছিল। এখন তো বাইক নিয়ে এসছি, এখন ঘরে ঘরে ব্যাপারটাই এখন হয়ে গেছে। ঘরে ঘরে রাইডার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস সবাই কেউ মাথায় রাখে না, গাড়ি নিয়ে 2 মাসের মধ্যে রাইডে চলে যাওয়া, ঠিক আছে। 2 মাসের মধ্যে রাইড নয়, 2 মাসের মধ্যে লাদাখ চলে যাও। অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে যার জন্য। হ্যাঁ এবার আমি একটা জিনিস বলতে চাই, এই যারা ঘুরতে যাচ্ছ এতে যাচ্ছ, যাও 100 বার যাও, 1000 বার যাও, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা না করলে তুমি পাবে না।
কিন্তু একটা জিনিস মাথায় রেখে যাও, আগে তুমি যদি হঠাৎ করে নতুন গাড়ি কেনো, সেই গাড়িটাকে আগে চেনো, বোঝো, গাড়িটা কিভাবে তোমাকে রেসপন্ড করছে বা তুমি কিভাবে গাড়িটাকে কন্ট্রোল করছো সেটাকে বোঝো, গাড়িটার সাথে আগে ধাতস্থ হও। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাটলিস্ট 1003 থেকে 5 কিলোমিটার 5000 কিলোমিটার চালাও, গাড়িটাকে লোকালে চালাও, 50-100 কিলোমিটার যাও, রিটার্ন আসো, এই এখন ট্রিপ 2-4টে করো আগে। না অ্যাটলিস্ট তোমার রোড সম্বন্ধে আইডিয়া, গাড়ি সম্বন্ধে আইডিয়া এবং নিজের সম্বন্ধে আইডিয়া, তোমার শরীরটা কতক্ষণ টানবে। অনেকে মনে করে যে শরীরের দরকার নেই, গাড়িতে তো যাচ্ছি, তো শরীরের দরকার থাকে। যারা অনেকে নাইট রাইড করে, নাইট রাইডে আমি কখনো বলবো না কাউকে নাইট রাইড করতে। আমি আমরা নিজেরা করি, হ্যাঁ, আমি আমরা নাইট রাইডের এগেনস্টে কয়েকটা রিজন আছে। কয়েকটা রিজন বলতে কয়েকটাই রিজন আছে, আমি বেশি রিজন দিই না। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রাত্রিবেলা দেখতে অসুবিধা, আর 2 নম্বর হচ্ছে রাত্রিবেলা তুমি যখন গাড়ি চালাবে তুমি কিছু সমস্যার লোক পাবে না হেল্পে। হ্যাঁ, এই দুটো জিনিস মাথায় রাখবে। থেকে বড় একটা সমস্যা হয়, যেটা দেখতে পাওয়ার থেকে বড় সমস্যা কি বলতো, ধর আমরা যাচ্ছি, ঠিক আছে, কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা তো জিনিসটাই জানলাম না। আমরা ধর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, এই যে ট্রিপগুলো আমরা করি আমাদের এন্ড পয়েন্ট কিন্তু ওরা কম হয়। আমাদের এক্সপিরিয়েন্সটা কি, পুরো যে জার্নিটাই তো ভাল লাগে। ওইটাই তাই, জার্নিটাই যদি না দেখলে অন্ধকারের মধ্যে তো কোনো কিছুই দেখতে পাবি না। তুই অন্ধকারের মধ্যে বেরিয়ে চলে গেলি, কি আছে না আছে কিচ্ছু জানলি না, একদম ছিঁড়ে চোখ না মুজে ছুটলি, পৌঁছে গেলি, পরের দিন সকালে সারাদিনটা ঘুমোলি, আবার পরের দিন করে ছুটে চলে গেলি, একটা জায়গায় পৌঁছালে এইখানটুকু দেখলে আবার রিটার্ন এলি। এতে যে জার্নির যে আনন্দটা সেটা কিন্তু থাকে না। এটা কেন করছে? এটা শুরু করেছে কারা? এরা শুরু করেছে ব্লগারগুলো। ওদের কাছে হচ্ছে ওই জায়গাটা দেখাতে চাইছে, সেই যারা ওরা এটা করে। যারা বেসিক্যালি ব্লগ করতে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে ব্লগ করার জন্য বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, বা ইউটিউবে তার চ্যানেল আছে, বড় চ্যানেল আছে, তার কাছে তার কাছে ওই জায়গাটাতে ঘুরে দেখানো তার কাছে কন্টেন্ট, তার কাছে লোক আসছে ওই জায়গাটা দেখার জন্য। কিন্তু আমি, দাদা, গোলু, আমরা যারা আছি, আমরা এমফাসাইজ করি দিনের বেলা যাও, তুমি যেখান দিয়ে যাচ্ছ সেই জায়গাটাকে ফিল করো। অনেকে বলে দিনের বেলা গরম হয়, আরে গরমটা তো হতেই পারে, তো তুমি যদি ওয়েদারটাকে না ফিল করলে, চেঞ্জ হচ্ছে তোমার বাড়ি থেকে বেরোনোর পরে যেখানে যাচ্ছে সেই ওয়েদারটা যদি ফিল না করতে পারলে, তাহলে লাভটা কী হলো? তুমি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছ কেন? নতুন একটা এক্সপোজার আসছে, নতুন একটা এক্সপিরিয়েন্স আছে, তোমার বডি যদি সেইটা না সহ্যই করলো কী হলো? আমরা যখন গেলাম এই মানে এটা ঠান্ডা যখন গেলাম, আমরা যখন এতে মালদায় তখন 46 ডিগ্রি, হ্যাঁ 46 পুরো 46 ডিগ্রি টেম্পারেচার, দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া আগের বছর করছি। মে মাসে, হ্যাঁ, দাঁড়িয়েছি আগের বছর, তার আগের বছর মে মাসে, আগের বছর তার আগে বছর হ্যাঁ, দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে, খাওয়া দাওয়া করে কি করেছি, চুপচাপ ওখানেই বসে আছি, বাইরেতে ওই গরমেতে বসে আছি, এসিতে খাইনি, এসিতে এসিতে খাওয়া হয়েছে, খাওয়া ছাড়া কোনো অপশন, এসি ছাড়া কোনো অপশন নেই। জিজ্ঞাসা করছে নন এসেছে, বলুন না নেই। তো আমরা বাইরে বসেছিলাম, বসছিলাম। কেন বসছিলাম? আমরা ওই টেম্পারেচারটাকে শৌখিন করছিলাম যে আমাকে তো যেতে হবে এই ওটার ওপর দিয়ে, আমি তো ওখানে কখনো বলতে পারি না যে না আমি থেকে গেলাম আজকে রাত্রিটা এখানে থেকে যাই, কষ্ট হয়েছে। ব্যাপারটা হচ্ছে থেকে যেতে পারো, পুরোটা ডিপেন্ড করে তোমার কতটা বাজেট রয়েছে, তোমার টাইম রয়েছে, ঠিক আছে, বা তোমার কতটা তুমি সমস্যা চাও। এটা বলতে বলতে একটা জিনিস মনে হলো, এখন এই টাইমের সমস্যা যেটা বলছেন না, এখন লোক মনে করে যে আমার 7 দিন টাইম আছে, আমি একদিনে যাবো, 7 দিন ঘুরবো, 6 দিন ঘুরবো, একদিনে ফিরবো, 5 দিন ঘুরবো, একদিনে ফিরবো। কখনো এই এখন হেপটিক শিডিউল করা উচিত হবে না। চেষ্টা করবে একটা দিন বাফার রাখার, যে কোনো সময়, মিডিলে হোক বা শেষের দিকে হোক, তাতে কী হয়, শরীরটা একটু মানিয়ে নিতে পারে বা শরীরটা একটু রেস্ট নিতে পারে। তাহলে কিন্তু শরীর ছেড়ে দেবেই। একটা রিসেন্টলি ছিল না, লাদাখ যাচ্ছে না, লাদাখ থেকে ফেরার সময় একটা গাড়ি, লাদাখ থেকে ফিরে এসে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করলো না, 1000 সিসির গাড়ি। ও তো তাই করেছিল, রাত্রি ভোর 4টের সময় জম্মু থেকে দিল্লি ফিরেছে, 5টার সময় বেরিয়ে গেছে সানডে মর্নিং রাইডে, গিয়ে তো অ্যাক্সিডেন্ট করলো। হ্যাঁ, মানে এই যে অনেকে মনে করে শরীরের রেস্টের দরকার নেই, শরীরের রেস্টের দরকার আছে, প্রচণ্ড দরকার। এই আর একটা জিনিস, নাইট রাইডে একটা সমস্যা হচ্ছে, সবার মানে স্লিপ শিডিউলটা হচ্ছে নাইটেই। এখানে আমাদের মতো খুব কম লোকে দিনের বেলা ঘুমোতে পারে। আমাদেরও স্লিপ শিডিউল, মানে নাইটে আমরা ভোরের দিকে শুয়ে অভ্যস্ত হলেও যদি তুমি বাইরে বেরো তখন তোমার রাত্রিটা বাই ডিফল্টই ঘুম আছে। হ্যাঁ, কিন্তু যখন কাজে থাকবে তখন তোমার কিন্তু তুমি ওইটার মধ্যে থাকছো যে তোমাকে এখন ঘুমোতে হবে না, পরে ঘুমাবো সময়ের মতো। কিন্তু যখন বাইরে যাও তখন কিন্তু রাত্রিটাই তোমার ঘুমটা আসবে। এটা তোমার মাথায় রাখতে হবে। যখন তুমি নাইট রাইড করছো, নাইট রাইডে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ, তার মধ্যে একটা তুমি দেখতে ভিজিবিলিটি অনেক কম। অনেকে মনে করে রাত্রে কোনো অসুবিধা হয় না, ভিজিবিলিটি কম মানে
তোমার ধরো পিছন থেকে একটা গাড়ি এসে ডিপার মারো, তোমার চোখে পুরো আয়না থেকে লাইটটা পড়লো, তোমার চোখটা পুরো অন্ধকার। অন্ধকার। তুমি সামনে থেকে একটা গাড়ি লাইট মারো, তোমার মুখটা তোমার চোখে আলো পড়লো, তোমার পুরো অন্ধকার, তুমি সামনেটা কতটা দেখতে পাবে? আমার নয় দেখতে হবে যতক্ষণ হেডল্যাম্পটা যাচ্ছে। ততটা দেখতে হবে। তার মধ্যে একটা ব্যাপার- সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে আমাদের এখানকার হাই বিম অন করে গাড়ি চালানো। হ্যাঁ। বাইকেও যারা বাইক চালায় তারা অনেকেই করে হাই বিম অন করে, নীল আলোটা জ্বলছে। ওই তো আমার কাছে কথা হচ্ছে, এইগুলো হচ্ছে খুব খারাপ, ওই জন্য নীল আলো জ্বালিয়ে রাখা, রাত্রিবেলা হাই বিম করে রাখা। যদি পসিবল হয় রাত্রিবেলাটা অ্যাভয়েড করো, দিনের বেলা যাও জার্নি যেমন মজা নাও। আমাদের যেমন প্রথম দিকে যেটা ছিল, যা হবে আলো ফোটা থেকে আলো নেওয়া পর্যন্ত, হ্যাঁ তার মধ্যে রেস্টিং প্লেস দেখো, ঢুকে যাও। ঢুকে যাও। কেন আমরা একটা জিনিস মনে করি তুমি তখনই ঘুরতে মজা পাবে যখন তুমি দেখতে পাবে। দেখতে পাবে, তুমি রেস্টটা পাবে আমি শরীরটাকে। ঘুরতে পেরে যদি আমি যদি দেখতেই না পেলাম কি যেখানটা ঘুরছি বা যেখান দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তাহলে আমার ঘুরতে বেরোনোর ফায়দাটা কি? আর এক ধরনের যেমন কিছু করেছিল মাঝখানে, সেই সান্দাকপুর যে কারণে বাইক নিয়ে ওঠা বন্ধ হলো। হুম। মানে গিয়ে ক্যাম্পিং করবে, ঠিক আছে, বাইক নিয়ে গিয়ে ক্যাম্পিং করছে, ঠিক আছে, দিয়ে মদ খেয়ে বোতল ভেঙে চারদিকে করে, হ্যাঁ তো এইগুলো নোংরা করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মদ খেয়ে তারপরে দিয়ে আমার বাইক চালানো, মানে সে হ্যাংওভার নিয়ে চালাচ্ছে। এটা ডিপেন্ড করে, সবার তো পার্সন টু পার্সন ডিপেন্ড করে। কারুর তো হয়ে যাবে। ধরো একটা গ্রুপে 10 জন রইলো, তার মধ্যে যদি 3 জন খেয়ে নেয়, 10 জনই খেয়েছে, তার মধ্যে 2 জন 3 জন তো হবেই। হ্যাঁ সে তো হবে। এবার তারা কিন্তু অনেক বেশি vulnerable হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে। ওইটা পাহাড়ে এইগুলো অ্যাভয়েড করা খুবই দরকারি আমার মনে পাহাড় হয়। কেন, এমনও জায়গা থাকে। ওগুলোতেও ব্যাপারটা হচ্ছে তুমি যখন ঘুরতে বেরোচ্ছ, অনেকে আছে ঘুরতে গিয়ে ফার্স্ট যে রাইড হলো একটা জায়গায় স্টপ নিলাম, সেকেন্ড যাওয়ার সেখান থেকে একটা কোথায় যাবো, এরকম করে যাচ্ছি ডেস্টিনেশনে। ফার্স্ট দিন দাঁড়িয়েই সবাই মিলে একসাথে আছি, হুড় করে খেয়ে নিলাম। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে হুড় করে মদটা যদি খেয়ে নাও, তাহলে তুমি মদটা খাওয়ার পরে যে ঘুমাচ্ছ, সেই ঘুমটাও পুরো টাইমটা দাও। ব্যাপারটা গিয়ে ঘুমটা তো হয় না। যাওয়ার পরে ঘুমটা হয় না। বিজনেস চেঞ্জ হওয়ার থেকে কি হয়, ধরুন 8টা 9টার সময় ধরো ঢুকলো, মদ খেতে বসে 12টা 11টা 1টা গল্প করতে করতে কেটে গেল। ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা 6টার সময় বেরিয়ে পড়লো। ওটাই বলছি, তাহলে তুমি টাইমটা পরের দিনে তোমার ঘুমের টাইমটা প্রপার দাও তোমার শরীরকে, তোমার শরীর প্রপার রেস্টেড হয়ে গেল, তারপর তুমি বেরো। মদ খেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেস্টটা দাও। যতটুকুর মধ্যে, যতটুকুতে আনন্দের মধ্যে থাকে জিনিস। যখন নেশার মধ্যে চলে যাবে, দেখো হালকা মাথা ঝিমঝিম খুব ভালো, কিন্তু একদম পুরো মাথা এরম হয়ে যাওয়াটা কোনো দরকার নেই। তাতে নিজেরও সমস্যা। দেখো, একটা বন্ধু যদি ধরো 5 জন যাচ্ছে, তার মধ্যে একজন নেশা হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, তুমি তো তোমার ক্ষতিটা হলোই। সঙ্গে যারা রয়েছে তারা হচ্ছে তোমার বাড়িতে হোক বা হোক, তোমার সঙ্গে গেছে, তোমরা কেন দেখোনি, এই একটা এর মধ্যে আসবেই। এটা একটা কিন্তু খুব হয়, হ্যাঁ, তো তুমি অসুবিধার মধ্যে পড়তে হবে সবাইকে। পৌঁছতে গিয়ে তার যদি কিছু ক্ষতি হয়, তো তোমাকে তো তার দায় নিতেই হবে। ড্রাইভার নিতেই হবে, না কিছু করার ডিফল্ট ওটা ঘাড়ে চলে আসে, যেহেতু তুমি সোশ্যালি যাচ্ছ। হুম, তুমি যদি আনসোশ্যাল হও, তাহলে তো সেটা যে গেল তার গান হ্যাঁ, ইমোশনাল দিক থেকেও তোমার কষ্ট হবে, আর বাকি সোশ্যাল লাইফেও কষ্ট হবে। মানে যেমন আমাদের এই সব কিছুকে অ্যাভয়েড করার জন্য বলা হয়, যদি পসিবল হয় দিনের বেলা রাইড করো। অনেকে বলে যে দিনের বেলা রাইড করলে একটা দিন চলে যাবে, আমি অমুক দিন থেকে ছুটি পাচ্ছি, আমি আজকে রাত্রির বেলা কাজ করে এসে বেরিয়ে পড়লাম, আর রাত্রিরটা পুরো আমি পেয়ে গেলাম চালানোর জন্য, পরের দিন সকাল থেকে আমি ঘুরছি। অনেকে যায় এখান থেকে শিলিগুড়ি, রাত্রিবেলা বেরিয়ে পড়লো, রাত্রিবেলা বেরিয়ে ভোরবেলা শিলিগুড়ি ঢুকে গেল। ঠিক আছে, কারণ রাত্রিবেলা ট্রাফিকটা কম থাকে, রাত্রিবেলা একটা সুবিধা, ট্রাফিকটা অনেক কম। হ্যাঁ, রাত্রির ট্রাফিকটা কমাতে পরের দিন ভোরবেলা শিলিগুড়ি, ভোরবেলা শিলিগুড়ি থেকে সকাল থেকে এটা বললে ভুল, আমরা কিরকম হয়ে যেতাম, আমাদের দিনের বেলাও তো ওই টাইমই লাগতো, 10 ঘন্টা 11.5 ঘন্টা। আমরা কিরম ভাবে যাই, আমরা দিনের বেলা সকাল 7টায় বেরিয়ে আমরা শিলিগুড়ি ঢুকি 9:30, 9টা 9:30, এটা ওটা হচ্ছে টাইম তাই করি। আগে ল্যাদ খেতে খেতে, হ্যাঁ। তার আগে যেমন 7টা 8:30 7টার মধ্যে ঢুকে পড়তো। আমরা কেন, যখন রাস্তা সরু ছিল তখন আমাদের টাইম কম লাগতো, এখন রাস্তা চওড়া হয়ে টাইম বেশি লাগছে আমাদের। রাস্তা সরু ছিল তখন আমাদের মধ্যে ওই একটা উই চিংড়ে ভাবছিল তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে যাবো। তাড়াতাড়ি করে না, তখন একটু রেস্টিংটা কম ছিল, এখন যা ল্যাদ খাওয়া হয়। ল্যাদ খাওয়া না, এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো আনন্দ করতে, তুমি ঘুরতে পেরেছো না, তুমি আনন্দ করতে, হ্যাঁ। তুমি আনন্দ করে আনন্দ আর কি আড্ডা মারতে মারতে তুমি যাচ্ছ, এটাই তোমার কাছে আনন্দ। তুমি ঘুরে আসার পর তোমার কিন্তু খুব বেশি মনে থাকবে না তুমি জায়গাটা ঘুরতে গেলে সেই জায়গাটাতে কি দেখলে। তোমার ঘুরতে গিয়ে ঘুরে এসে তোমার যেটা মনে থাকে সেটা হচ্ছে তুমি যাদের সাথে গেলে তাদের সাথে কি আনন্দ, এক্সপেরিয়েন্সটা, হ্যাঁ, আড্ডা মারলে, এটাই এই তোমার থাকবে। গল্পগুলো কিন্তু এখানে মেনলি থাকবে। আজকে শুরুটা হচ্ছে এইভাবে একটা জাস্ট আমরা কি করে রাইড শুরু করেছি, কি কি করা উচিত কি কি করা উচিত নয়, রাইড করতে গেলে কোনটা কোনটা দরকার। তাই আমাদের যখন কেউ বলে যে তোমার সাথে ঘুরতে যাবো, ফার্স্ট আমরা যেটা রেড ফ্ল্যাগ দেখি সেটা হচ্ছে সেই কিরম টাইপের, ঠিক আছে, আমাদের সাথে আমাদের মানসিকতা তার মানসিকতা এক হয় কিনা। দেখো, কম খরচায় ঘুরবো, কোনো সমস্যা নেই, সবাই কম খরচায় ঘুরতে চায়, কিন্তু তারপরে যেটা সেটা হচ্ছে
এতক্ষণের মধ্যে পৌঁছাবো, এই টাইমের মধ্যে এর return করবো। মধ্যেই আমাদের বাড়ি চলে আসতে হবে। না এই টাইমে এইটা করবো, এইটা আমরা যে ঘুরতে যাই আমাদের কোনো শিডিউল থাকে না। আমাদের একটা ধরো আমাদের তোমাদেরকে বলছি একটা প্রোগ্রাম তৈরি হয়েছিল, ধরো আমরা অরুণাচল তাওয়াং যাবো। আমাদের তাওয়াং যাবো এটুকুই ঠিক আছে, কবে যাবো ঠিক নেই, কবে ফিরবো ঠিক নেই তখন। হুম। মানে আমাদের টাইম আছে 10 দিন 12 দিন, আমাদের খালি তাওয়াং যাবো আসবো, মাঝখানে কি কোথায় থাকবো কি করবো কোনো বুকিং থাকে না, কোনো হোটেল বুক করি না, কিচ্ছু না। যেখানে পৌঁছালাম সেখানে গিয়ে রুম বুক করলাম, থেকে গেলাম, পরের দিন আবার দেখা যাবে। এইভাবে চলা হয়, এইটাতে অনেকেই কমফোর্টেবল হয় না। এবার না ঘর না বুক করে যাবো না, যদি থাকতে পারি। রাত্রিরে রাইড করার 90% লোককে জিজ্ঞাসা করবে, তাদের রাত্রিরে রাইড করার রিজন হচ্ছে ট্রাফিক কম, তাড়াতাড়ি যাবো। এইটা কিছু যেমন মানুষ আছে traffic, যারা এটা বলে খুব যে সত্যি কথা। রোদের গরমের কষ্টতে, কিন্তু ম্যাক্সিমাম লোকের কথা হচ্ছে ট্রাফিকটা কম, তাড়াতাড়ি যেতে পারবো। হ্যাঁ, একটা দিন বাঁচবে। একটা দিন বাঁচবার থেকে কোথায় এফোর্টলেসলি যেতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে এফোর্টলেসলি যাবে, ট্রাফিক বাঁচাবে অ্যাট হোয়াট কস্ট। রাত্রিবেলা তুমি যদি সুস্থভাবে সচেতনভাবে গাড়ি চালাও, তোমার পিছনে যে গাড়িটা আছে সে কি সচেতন আছে? সে কি জেগে রয়েছে না সে ঘুমোচ্ছে? দিনের বেলা তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় 99% কেসে দোষ কিন্তু যে চালাচ্ছে তারই হয়। না না কিছু ক্ষেত্রে দূরে এবার থাকলেও না accident is accident accident, হলো যে কোনো কারো যে কোনো হলেও সময় করে। অন্তত তাকে হসপিটাল পৌঁছানো বা এ করার জন্য লোক পাবে। হ্যাঁ, রাত্রিবেলা এখানে কিচ্ছু কেউ পাবে না। নেই। রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হলে ফাঁকা ম্যাক্সিমাম রাস্তা। শোনা যায় যে রাস্তার মধ্যেই পড়ে থেকে পরের দিন সকালবেলা উদ্ধার হয়। হুম। তো সেই জিনিসটা যাতে না হয়, এইটার জন্য সবসময় বলা হয় দিনের বেলা যাও। যদি কোনো সমস্যা, তোমার ধরো দিনের বেলা যাচ্ছ, তোমার সমস্যা হচ্ছে, শরীর খারাপ লাগে, তুমি একটা বা যে কোনো গাড়ি জায়গায়- ব্রেকডাউন করেছে, হ্যাঁ, গ্যারেজও খোলা পাবে না তো। যে কোনো জায়গায় তুমি ঢুকে যাও, গিয়ে বলে এরকম ব্যাপার, আমাকে একটু হেল্প করে, এখানে কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়, তুমি পেয়ে যাবে। হুম। সুবিধা পাচ্ছ। রাত্রিবেলা তুমি ওটা পাবে না, তাই সবসময় আমরা বলি রাত্রিবেলার দরকার নেই। তুমি ভোরবেলা বেরো, 4টের সময় বেরো, রাত্রিরে ঘুমো, ভোর 4টের সময় বেরো। 4টে 4:30 5টা 4:30 বেরো। মানে আলোটা ফুটে গেল। কেন তো আমি তোমার লোকালিটিরা পেরিয়ে গেলে যখন আলো গ্রামের দিকে থেকে তো ভালো করে জানে, ভোরবেলা মানে সবার কাজ শুরু, হুম। ভোরবেলা মানে সবাই উঠে পড়ে, মানে লোক তোমার বেরিয়ে গেল। আপ টু রাস্তায় অন্তত লোক পেয়ে হ্যাঁ, যাবে। আর আপ টু রাইড করো আপ টু 10, 10টার পরে রাইড, ম্যাক্সিমাম 10। 10টার পরে রাইড করা। একবারই আমাদের জীবনে দুবার হয়েছে। একটা ট্রিপেই হয়েছিল রাত 10টার পরে গাড়ি চালানো। হ্যাঁ, সে তো আমরা তো ওই তো ওই তখন আমার ছদিনে গুরুদম্বার তখন করে তখন ফিরবো। আমরা কিরম মাইন্ডসেট, তখন আমরা সেই মাইন্ডসেটে গেছিলাম যেটা আমরা এখন করতে বারণ করছি। হ্যাঁ, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে হয়। তখন আমাদের মাইন্ডসেট ছিল 6 দিনের মধ্যে গুরুদম্বার যাবো, বাড়ি থেকে গুরুদম্বার টু বাড়ি, উইদিন 6 ডেজ সব কিছু কমপ্লিট করে। 6 ডে 5 নাইট। হ্যাঁ, 5 নাইট 6 ডেজ তাই কমপ্লিট করছি, কিন্তু অ্যাট হোয়াটস কস্ট। লাস্টে যখন আমরা বাড়ি ফিরেছি, আমরা গাড়ি না আমাদের 5 ডে ঘন্টা। সেটা ছিল 5 নাইট 6 ডেজ, তার জায়গায় 6 ডেজ 6 নাইট হয়ে গেছিল, কারণ লাস্ট রাত্রিটা আমরা গাড়ি চালিয়েছিলাম সারা রাত ধরে। এবার ঘটনাটা হচ্ছে আমরা লাস্টের 50 কিলোমিটার এসছি 4-5 ঘন্টা ধরে। 50 বলা ভুল, আমি টোটাল ওই এ থেকে ধরুন ফারাক্কা থেকে বাড়ি 350 কিলোমিটার। ফারাক্কা থেকে আরাক্কাতে তো ঢুকেছি বিকাল 4টে। ফারাক্কা, আরে মুরগাম হ্যাঁ, মোরগ্রামে যখন ঢুকলাম তখন বাড়ি ফারাক্কা থেকে হিসাব সন্ধ্যা। করুন না, ফারাক্কা থেকে বাড়ি 350 কিলোমিটার মতো রাস্তা আমাদের। হ্যাঁ, তখন তো আর ওই NH-30 ছিল না, আমার বর্ধমান হয়ে আসতাম। হ্যাঁ, এই 4:30 থেকে রাত ভোর 4:30 বেজে গেল। হ্যাঁ, 12 ঘন্টা লেগেছিল 300 350। কিলোমিটার এসে। তার কারণটা বলছি, ফারাক্কার পর থেকে যতদূর যে টাইমে আসছে আমরা পুরো পারফেক্ট টাইম মেনটেন করে আসছিলাম। খাওয়া দাওয়া করলাম সন্ধ্যেবেলা, খাওয়া দাওয়া করার পর থেকে শরীরটা ছেড়ে দিল। এইটা একটা এই যে ব্যাপারটা, আমরা তখন কি মাইন্ডসেটে বেরিয়েছিলাম, কোনো ব্যাপার না, ইজি হয়ে যাবে। আমরা যখন বর্ধমান ঢুকলাম রাত্রির 12টা বাজে, বর্ধমান ঢুকে যখন রাত্রির 12টা বাজে, রাত্রির 12টায় বর্ধমান মোড় থেকে বেরোলাম হাই রোডে, উঠে শক্তিগড়ে এসে দাঁড়ালাম, তখন 12:30 বাজে। শক্তিগড় থেকে চাটা খেয়ে আমরা গাড়ি ছাড়লাম 1:15, 70 কিলোমিটার এলাম 5 ঘন্টা ধরে। শক্তিগড় 70 কিলোমিটার। হ্যাঁ, আমরা ওই যখন আমরা চা খাচ্ছি 6:30টার সময় এখানে এসছি। 4:30 সময় চা খেতে দাঁড়ালাম যখন, তখন 4টে বাজে হ্যাঁ, ডানকুনিতে। আর আধা ঘন্টা লাগলো গাড়ি হ্যাঁ। ঢুকতে। ওইটুখানি রাস্তা আমরা অতক্ষণ ধরেছি, তার কারণ হচ্ছে একটাই, আমরা বুঝতে পারছি যে বাকি শরীর দুজন টানছে না। ঘুমাচ্ছে, আমার শরীর খারাপ কিন্তু ঘুম পায়নি আমার, দাদা ঘুম পায়নি, একজন ঘুমিয়ে পড়ছে চালাতে চালাতে, দুজন। তো আমরা ওইটাই ব্যাপারটা কথা বলতে বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। তাও একটু এছিল, তাও আমরা ফোনে কনফারেন্স বুঝতে পেরে দাঁড়িয়ে যাচ্ছিলাম মাঝখানে। এইটা তোমাদের বুঝতে হবে, যখন তুমি যাবে রাত্রিরে যাবে, রাত্রিরে এই ব্যাপারটা থাকবে, টাইমটাকে সবার শরীর সমান নয়। সবাই কিন্তু তুমি যদি মনে করো আমি তো রাত্রি না ঘুমিয়ে চলে যাবো, ঠিক আছে, সে পারবে না। না সে কিন্তু আর একটা জিনিস আমি এখন রিসেন্টলি দেখি, সবাই যে ঘুরতে যায়,
মানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, আমাদের এখানে মানে বাড়িতে থাকলে কি হয়, নতুনত্ব জিনিস খাবো, এই খাও। ঘুরতে গিয়ে সবাই ভাত ডাল তরকারি খোঁজে কেন? যা ওখানকার লোকাল মেনুটাই তো আমরা যেমন যেটা সবার চয়েস আলাদা, কারণ আমার তো চয়েস এগুলো ভাত ডাল তরকারি খুঁজি, কারণ ভাত ডাল তরকারি খুঁজলে কি আমাদের এইখানে যেভাবে তরকারি বা ভাত ডাল পাওয়া যায় সেরকম দেখেন না, ওই লোকালে যেটা হয় সেটা। লোকালে যদি ভাত ভাত খায় লোক, তাহলে আমি ভাত খেয়ে নিই। না লোকাল হলে যদি ভাত না খায় রুটি খেয়ে নিই, যা পাওয়া যায় ম্যাগি লোকাল যেটা খাওয়া হয়, যেমন আমাদের প্রথম দিকে ঘুরতে যাওয়া তো কি ওই ওই যে যখন সিকিম ফিকিম যাওয়া হয়েছিল, ম্যাক্সিমাম দিন মোমো নুডলস কেকে কাটিয়ে দিতাম। কারণ আছে, এবার অনেক ওটাই। আছে যে ওখানে গিয়ে লোকালটা খাবো না এখানকার খাবো, তাতে খরচা অনেক বেশি হয়। অনেস্টলি বলতে লোকাল লোক যেটা খাচ্ছে সেটাই তুমি খেতে পারো, পকেটে বাঁচবে, ভালোও লাগবে। নতুন জায়গা আরেকটা জিনিস, লোকাল লোকাল খাবারটা হচ্ছে টাটকা হবে সবসময়, কারণ সারাক্ষণে তো বিক্রি হচ্ছে। আর হ্যাঁ, ঘুরতে যেতে গেলে সবাই খাবার জায়গা চুজ করে, এইখানে খাবো ওখানে খাবো। আমি বলছি কিচ্ছু ওসব করবে না। খেতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ তো, ঘুরতে যাওয়ার পথে যেখানে খেতে দাঁড়াবে সবসময় চেষ্টা করো লরির ধাবায়, যে ধাবাতে লরি বেশি দাঁড়াচ্ছে। খাবার বাঁচাতে যদি চাও, তোমার কাছে বাজেটে কোনো ব্যাপার নেই, তাহলে বড় রেস্টুরেন্টের উপর এ করো, অসুবিধা নেই। যদি সস্তায় করতে চাও, লরি যেখানে দাঁড়ায় ম্যাক্সিমাম লরি, তাদের কি হবে, টাটকা খাবার পাবে। হ্যাঁ হ্যাঁ, তবে একটু তেল বেশি হবে, অম্বল ওষুধ খেয়ে নিতে হয়, যাদের তেল সহ্য হয় না তাদের অম্বল ওষুধ খেয়ে নিলে বেটার। ওটা ওটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে। আমি বলছি সবার কিন্তু সহ্য হয় না। হচ্ছে তুমি ওখানে গিয়ে তুমি এখন মনে করো ভাত ডাল তরকারি খাবে, খেয়ে নাও না, তোমার কোনো সমস্যা হবে না। তো তুমি ওখানে সব কিছু পাবে, এভরিথিং রেডি পাবে, সব কিছু একদম গরমা গরম পাবে, তোমাকে ওখানে বসতে হবে না অনেকক্ষণ। ঠিক আছে, তোমাকে একদম টাটকা বানিয়ে দিয়ে চলে যাবে। খাও দাও, পেট ফুলিয়ে চলে যাও। এইটা বলতে আর আমার হ্যাঁ, তোমার যে শরীর খারাপ লাগে ওখানে ওই সব জায়গাগুলো কিন্তু তোমাকে শোয়ার জন্য জায়গা পেয়ে যাবে, যেটা খাটিয়া। হ্যাঁ, তুমি কিন্তু দামি রেস্টুরেন্টে গিয়ে তুমি যদি বলো দাদা একটুখানি বসে আছি, তারা বলবে ভাই উঠে যাও, খাওয়া হয়ে গেছে স্যার, এবার একটুখানি ইয়ে করতে হবে, বাকি কাস্টমার আসবে। তুমি ধাবাতে যাও, ধাবারা কিন্তু আগে তোমার দরকার শোবো, একটু খাটিয়া একটা হবে, খাটিয়া দিয়ে দেবে তোমাকে, বসো 2 ঘন্টা বসো, তুমি খাওয়া দাওয়া করছো 2 ঘন্টা বসো, কিচ্ছু বলবে না ওরা, কেন ওরা ওটাতে ইউজ টু। লরিওয়ালা যারা যায় তারা খাওয়া দাওয়া পরে শোবে, এ করবে, ওরা আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেয়, তার বাবা গাড়ি চালাতে। তুমিও খাওয়া দাওয়া করো, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নাও, দরকার একটু শুয়ে নাও, 2 ঘন্টা ঘুমিয়ে নাও, নিয়ে গাড়ি চালাও, কোনো অসুবিধা এই নেই। খাওয়ার কথা বলতে আমার মনে পড়লো, আমাদের সেই এস ট্যুরটা মনে আছে, ওই যেটা বিশ্বপুর বাইক গাড়ি নিয়ে 4 হুইলার নিয়ে করা হয়েছিল, এই হোটেলটা। হ্যাঁ, মানে 75 করে দিচ্ছে। হ্যাঁ, ধাবা, সুন্দর পরিষ্কার ধাবা রয়েছে, ধাবার পাশে গিয়ে চকচকে হোটেলটা ঢোকা হলো। চকচকা হোটেল থেকে ঢোকা হয়েছে, মাংস দিয়েছিল, মাংসের তরকারি গন্ধ যাচ্ছে, কেউই বুঝতে পারেনি। আমি খেলে খেতে পারলাম, আমি খাইনি। আমরা দুজন ডিম ভাজা দিয়ে, মানে ডিম ভুজিয়া আর রুটি খেতে হয়েছিল দুজনকে। তা ওইটাই ব্যাপার, সবসময় যে ভালো হোটেল মানে ভালো খাবার হবে তা নয়। রাস্তা যদি থাকো, সবচেয়ে সেফেস্ট সবচেয়ে চিপেস্ট হয়ে হচ্ছে যেসব জায়গায় ম্যাক্সিমাম লরি দাঁড়াচ্ছে, চোখ বন্ধ করে ঢুকে যাও। খাওয়ার জন্য থাকার জায়গা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ডিপেন্ড করে। আমরা সাধারণত মাঝখানে কোথাও থাকি না, দেখে নিই মোটামুটি এই ডিস্টেন্স যেতে পারবো। যদি আমার মানে ধরো 1000 কিলোমিটার যাবো, 1000 কিলোমিটার যাওয়ার মধ্যে আমরা রাস্তায় 300 কিলোমিটার থেকে শুরু করে 600 কিলোমিটার অবধি এই স্প্যানটাতে, 300 কিলোমিটার স্প্যানে আমরা দেখে নিই সাধারণত 400 থেকে 600 মানে, মধ্যে, হ্যাঁ, লাস্ট 200 আমরা দেখে নিই যদি এখানের মধ্যে কি কি থাকার জায়গা থাকতে পারে অ্যাভেলেবেল রয়েছে, তারপর হিসাব করি সামনাসামনি যেটা আছে ঢুকেই যায়। হ্যাঁ, এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, একটা যে প্রথমে যেটায় ঢুকি সেটাতে থেকে যাই না, সাধারণত চেষ্টা করি যে একটু ঘুরে নিলাম, বাজেটটা নিয়ে নিলাম, তারপর যেটা আমাদের মনে হলো বেশ সেটা। এই করতে গিয়ে কিন্তু আমার পেলিয়া খুব সুন্দর জায়গা ছিলাম, হুম। মানে ওটা ছিল ব্যাকপ্যাকার্সদের আমরা ছিলাম ওখানে। তা এইটা তোমরা যারা যেরকম করে করবে, তা আমাদের যদি দুজনকে জিজ্ঞাসা করো, যদি তুমি রাইড স্টার্ট করছো, রাইড স্টার্ট করে মনে করো এখনো করেছো বা তোমাদের কোনো সমস্যা হয়েছে, কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা নেই। তবে যদি কারণ নতুন যারা মানে অ্যাসপায়ার করছো রাইড করবে, রাইড করো, কোনো স্ট্রেস নেই, গাড়ি চালাও, গাড়ি চালিয়ে ঘুরে আসো, খুব আনন্দ পাবে। কয়েকটা জিনিস মাথায় রাখবে, রাত্রিরে চালানোটা অ্যাভয়েড করবে। ব্যাস একটা কোনো এমার্জেন্সি হয়েছে, কিছু করার এমার্জেন্সি ছাড়া রাত্রিরে গাড়ি চালানো অ্যাভয়েড করো। ঘুরতে যাওয়ার জার্নিটাকে এনজয় করার চেষ্টা করো। হ্যাঁ, মানে তুমি গিয়ে সেখানে পৌঁছালাম সেটাই দেখলাম সেটা নয়, তুমি যে জার্নিটা করছো, তুমি যে সারাদিন গাড়িটা চালাচ্ছ, যে যে জায়গা দিয়ে যাচ্ছ, মানে তোমার সিনারিটা প্রতি পদে পদে চেঞ্জ হতে, প্রতি ঘন্টায় দেখবে তোমার নতুনত্ব জিনিস দেখবে। কিন্তু অন্ধকারের মধ্যে গেলে কি দেবে, খালি অন্ধকার, রাস্তায় ওই লাইন ছাড়া কিছু দেখতে পাবে না। আর গাড়ি নিয়ে বেরোনোর আগে নিজের গাড়িকে আর নিজেকে ভালো করে চেনার চেষ্টা করো, কতটা তুমি পারো, কতটা তোমার গাড়ি পারে, কতটা তুমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারো, বা কতটা গাড়ি টানতে পারবে এটা তোমাকে জানতে হবে। আর যদি যতটা চেষ্টা করবে কম রাস্তাঘাটে গিয়ে ঝগড়াঝাটি করার। অনেকের একটা ব্যাপার আছে, একটু মাথা গরম, কোথাও গেল সেখানে লোক গাড়িটার সাইড চালো, তার সাথে ঝগড়া করতে লেগে গেলো, পুরো না,
বা রাস্তার মধ্যে বাইক দেখে টানাটানি করা, হ্যাঁ। এইগুলো অ্যাভয়েড এগুলো করা সব খুব দরকার। সময়- কারণ যেমন আগে আমরা যখন যেতাম মাঝে 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 পাশে এসে বুম 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 চলে চল, হবে নাকি করতো না, মনে পড়ে এগুলো? এরকম কি এখন কিন্তু এখন রিসেন্ট লাস্ট ট্রিপটাতে আমরা দেখতে পাইনি ওই জিনিসটা। লাস্ট কয়েকটা ট্রিপে মানে তো ওই হারে যে আগে যেমন হতো, মানে প্রতিটা শহরের মোড়ে মোড়ে জ্যাকেট পরে যাচ্ছে মানে তার সঙ্গে টানতে হবে, এখন কি এটা কি এখন ধরনের হয়? এখন তোমাদের মধ্যে যে রাইড যারা রিসেন্টলি করেছো তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো শেয়ার করতে পারো, আমাদের সাথে লিখতে পারো আমাদের কাছে, এই গল্পগুলো এখানে আনবো, আমরা চেষ্টা করবো ওইগুলো তুলে আনার। তোমাদের মধ্যে যদি কেউ চাও যে আমাদের সাথে গল্প শেয়ার করতে চাও, তো ঘুরতে যাওয়া গল্প বা বিভিন্ন গল্প, তা তোমরাও আসতে পারো আমাদের এখানে। সেটা একটু পরে চিন্তা করা যাবে। এখন এই মুহূর্তে তোমরা যদি বড় রাখো তাহলে আমাদের সেটা কিউতে থাকবে। যদি হয় তাহলে সেই হিসাবে আমরা ব্যবস্থাটা করবো যাতে আরো 3-4 জন জয়েন করতে পারে এইখানে। বসানোর ব্যবস্থা ব্যাপারটা ব্যবস্থা করতে হবে এইখানে, না হোক জায়গাটা যাতে একটু বড় করে সেখানটা ঢুকতে পারে সবাই, যাতে বাকিদেরকে আমরা অ্যাড করতে গল্পটা যাতে তাহলে তোমরা তোমাদের স্টোরিটাও বলতে পারবে কি হয়েছে তোমার সঙ্গে, তুমি ঘুরতে গিয়ে কি সম্ভবে কি ফিল করলে। তাহলে পরের সপ্তাহে থাকবে পেতুয়া ডরি, মানে ওয়ান ডে ট্যুর, যেটা প্রথম আমাদের নাইট ট্যুর। মানে নাইট ট্যুর নয়, নাইট স্টে। হ্যাঁ, তো মানে সেখানে গল্পটাও কিন্তু অনেক জমকালো গল্প আছে, ওখানে প্রচুর কিছু রয়েছে। আর আরেকটা হচ্ছে আমাদের গঙ্গনি। এটা হচ্ছে প্রথম আমাদের অ্যাজ মানে সোকল্ড বাইক রাইড অ্যাডভেঞ্চার, প্রথম আমাদের যেটা ছিল গঙ্গনি। ঠিক আছে, এই দুটো গল্প পরের দিন থাকবে, দেখা হবে সেটাতে সবার সাথে। আপাতত আমি বাগা, আমি গগা, আর আমরা বাই বাই।